অনেকগুলো কাপড় ধুয়ে দিতে হবে, যেগুলো নিয়ে যেতে হবে ছাদে। তো ভাবলাম ছাদে তো যাবই, সেই সব কাপড় মেলতে অনেকগুলো ক্লিপও দরকার। তো পাপোশগুলো নিয়ে আর ছাদে না যাই, এখানে বেশ সুন্দর রোদ লাগছে আর হাওয়াও আছে বেশ, তো এই জন্য এই জায়গার মধ্যে মেলে দিচ্ছি। 4-5টা পাপোশ, এই কদিন যাবত তো মানে এত বেশি একটা রোদ নেই, হাওয়াতে তো আর এত ভারী পাপোশ আর শুকায় না, তাই আজকে কিন্তু শুকানোর একদম চান্স। কে রে এটা, দুটো চোখ দেখা যায়? হ্যাঁ, দুটো চোখ দেখা যায়, এটা কে? আমি এদিকে এসেছি, ও আসতে পারেনি, ও দেখছে। দেখো গাছগুলো বাইরের থেকে কি ভালো লাগে, তাই না? খুব সুন্দর লাগছে, ফুল ফুটলে আরো দারুণ লাগতো। একটা লক্ষ্মী জবা ফুটেছে। তো ঘরে চলে আসলাম, কাপড়গুলো তো ভিজিয়ে দেবো একটু পরে। তবে তার আগে এই ঘর দিয়ে যখন যাচ্ছিলাম তখনই মনে হলো এই বিছানার চাদরটা পাল্টে নিই, কারণ বাড়ি থেকে এসে মা এই চাদরটা পেতে রেখেছিল। তো তারপরে আর পাল্টানো হয়নি, কারণ মা একাই ঘুমায়, আর মার বিছানাতে তো মিকির উঠা পড়া কিচ্ছু নেই। আমাদের বিছানাতে যেমন সবাই মিলে বসা, মিকি গিয়ে ওখানে লাফালাফি ঝাপাঝাপি করছে, সে কারণে আমাদের বিছানার চাদরটা আরও মনে তাড়াতাড়ি নোংরা হয়। আর মার ঘরের চাদরটা তো একাই ঘুমায়, শুধু ঘুমানোর সময় ঘুমায়, আর বাকি সময় তো আর সেরকম একটা নেই। কিন্তু আমাদেরটার মধ্যে প্রচুরই সবসময় আমাদের মানে বসার জায়গা, যেমন সোফা টোফা থাকলে একটা আলাদাই থাকে, আর নয়তো একদম সব কিছুই বিছানার উপর দিয়ে যায়। তো আজকে এই চাদরটা পেতে দিচ্ছি, এই চাদরটা খুবই ভালো লাগে আমার কাছে। চাদর মানে কি বলতো, একটু কালারফুল হলে ভালো লাগে, সবসময় ব্যবহারের জন্য একটু কালারফুলই ঠিক আছে। আর ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে বা কেউ আসবে, তখন যদি তুমি একটু সাদা রং বা একটু অন্যরকম কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটি, সেগুলো ভালো লাগে। তো যেগুলো একটু কালারফুল, যেমন একদম ধরো যে মানে নীল বা লাল, হলুদ রং, এগুলো সবসময় ব্যবহারের জন্য আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের দোকানের জন্য যত সব আর কি জিনিসপত্র আসে, তার মধ্যে মানে সবসময় ব্যবহারের জন্য ধরো আমরা নাইটি, তারপরে বিছানার চাদর, এখন তারও নতুন করে তোলা হয়েছে কুর্তি টুর্তি, এগুলো সব। তো এগুলো সব চলে আসবে আজকে চলে আসলে আজকে লাইভে যাওয়া হবে। তো আমি না প্রায়ই বায়না করি, এই চাদরটা আমাদের জন্য দাও, এই চাদরটা আমাদের জন্য দাও, এরকম বলতে থাকি। কিন্তু সবসময় তো আর আমাকে ও কি চাইলেই দেবে? আর আমি নিজেও তো বুঝি যে সব কিছু যদি আমরাই নিয়ে নিই, তাহলে যারা ধরো আমাদের কাছ থেকে নেয় তারা কি নেবে? কারণ সবসময় দেখাতে হবে একটু বেশি বেশি, আর তবেই না মানুষ 10টা দেখে দুটো পছন্দ করবে। দেখো কালকে দেখেছিলাম এখানে একটা কুড়ি, যেটা আজকে এই যে ফুল ফুটেছে, লক্ষ্মী জবা, কি সুন্দর। বাড়িতে কিন্তু ছিল এই কালারটাই ছিল, এই লক্ষ্মী জবার এই কালারটাই সচরাচর দেখা যায়। তো এখানে এসে আবার একটা গাছ হয়েছে আমার। দেখো জানালাটা পুরোটা খোলা যায়, অল্প একটু বাদে, তো ওইটা তো ওরকমই হবে, মানে অল্প একটু বাদে কি ওটা 3টা একসঙ্গে এই যে এইরকম হয়েছে। আর টানলে পরে এদিকে এই যে, তো ওইটা দেখানোর কারণটা এটাই, এখন এই জানালার আলো দিয়েই ঘর পুরো আলোকিত। দেখো না, একটা রুমে থাকার জন্য এর চেয়ে বেশি আর আলো কী দরকার। তো আলমারিটা ওইদিকে নিয়ে বেশ ভালো হয়েছে, গাছগুলোতে বেশ সুন্দর রোদ লাগছে। আমি ঘর দর না সকালেই মুছে নিয়েছি, ঘুম থেকে উঠেই ঘর দর সব মুছে নিয়েছি, আর ওই ঘরটা সব কিছু মোছা হয়ে গেছে। চলো এখন কাপড় ভিজাবো। বৃহস্পতিবারে শাড়ি পরেছিলাম, আজকে শনিবার, তো সেই শাড়ি ওই দিনের নাইটি সব কিছু রেখে দিয়েছিলাম যে গতকালকে ধুবো। ও মা, তো গতকালকে সেরকম একটা রোদই নেই, তারপরে আর ধোয়া হলো না, কারণ এতগুলো ভেজা কাপড় যদি জমে যায় না, তখন আমাদের ঘরে আলাদা করে যে মেলবো সেই তো জায়গা নেই। আর তারপরে সেই সমস্ত কাপড় একদম বালতির মধ্যে রেখে তারপরের দিন আবার নিয়ে মেলতে হয়, তো ওই জন্য রেখে দিয়েছিলাম। কারণ এগুলো তো আর ভেজা কাপড় না, নাইটিও ধরো যে হয়তো বাসি নাইটি বা ঘেমে আসলাম কাজ করে সেই নাইটি, আর শাড়ি পরে তো আর বেশিক্ষণ ছিলাম না, আনারসের রস পড়েছিল, সে কারণে শাড়িটাকে পাল্টাতে হয়েছিল। আর নয়তো ওই দিন আমি শাড়ি পরেই থাকতাম, ঘুমানোর আগে শুধু নাইটিটা পাল্টাতাম, কারণ সেরকম একটা গরম লাগছিল না, ওয়েদারটা ভালোই ছিল, বৃষ্টির জন্য ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডাই বর্তমান আছে কলকাতায়। তো ওই জন্য ভেবেছিলাম শাড়ি পরেই থাকবো, কিন্তু আর থাকা হলো না।
তো যাই হোক, সমস্ত কাপড় চোপড় এই যে একটা বালতির মধ্যেই ভিজিয়ে রাখলাম। এখানে মার ঘরের বিছানার চাদর, আমাদের কাপড় চোপড় এগুলো সব রয়েছে। তারপরে একটু পরে ধুয়ে দেবো। আর এখন এই যে এটা ভিজাতে থাকতে থাকতে আমি এই যে ঘরগুলো একটু গুছিয়ে নিই। এই পাশে এই যে কালকে লাইভে গেছিলাম, তো লাইভ থেকে বেরিয়ে ওটা মেলানোই থাকে, কারণ এখানেও প্রোডাক্টগুলো ভাঁজ করে তারপরে সব কিছু ভাঁজ করে আবার গুছিয়ে রাখে, যারা নেয় ধরো তাদেরকে ভাঁজ করে প্যাকিং করা, তো ওই জন্য। আর এটা এই যেটা মানে এখানে কেনা হয়েছে অনলাইন থেকে, যেটা এই যে আমি এক্ষুনি ভাঁজ করলাম, এটাকে কার্পেট বলে মনে হয়, কার্পেটও বলে, আবার একটা কী যেন আরেকটা যেন কী বলে। তো এটা অনেকেই জিজ্ঞেস করো যেটা কোথার থেকে নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি। যখন নিয়েছিলাম তখন শেয়ারও করেছিলাম, তো হয়তো দেখোনি। তো এটা অনলাইন থেকেই নেওয়া, ভীষণ সুন্দর এসেছে, মিশোর থেকে নিয়েছিলাম। তো মাঝে মাঝে মিশোর থেকে জিনিসপত্র নিয়ে আমি মানে খুবই ভালো লাগে, আবার এক দুবার ঠকেও গেছিলাম। তো এটা হয়ে থাকে, অনলাইনে শপিং করলে এরকম হয়, অনেকেই বলে যে ঠকে যায় মাঝে মাঝে। তো যাকগে, এটা কিন্তু খুব সুন্দর ছিল এই জিনিসটা, আমরা যে ইউজ করছি খুব ভারীও আছে, আর দেখতেও কালারফুল, সুতোটাও সুন্দর, খুব ভালো। তো এবার এই যে এটা ভাঁজ করে রাখতেই দেখি এতগুলো সুতো টুতো কী বেরিয়েছে, মানে নতুন কাপড় হলে যেরকম আর কি বের হয়। আর জায়গাটা তো ঝাড়ুও দিতে হবে। এমনিতে কিন্তু ঘরগুলো তো মুছে নিয়েছিলাম, তো ঘর মোছাতে মনে করো তারপরেও ঘর দিনের মধ্যে অনেকবার ঝাড়ু দেওয়া হয়, কারণ একটু যদি বালি লাগে না পায়ে, তার মধ্যে টাইলসের ঘর, এটা তো টাইলস না যদিও শ্বেত পাথর মনে হয়, তো বালিটা মনে যে বেশি লাগে পায়ের মধ্যে, ওই জন্য সাথে সাথে ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া খুব ভালো। আর এই যে ঘরের সমস্ত জিনিসপত্র চেঞ্জ করে আবার সেট আপ করেছি, অনেকের মনে প্রশ্ন যে আলমারিটার ডালাটা হয়তো খোলা যাবে না। হ্যাঁ, এটা প্রথমে আমরাও ভেবেছিলাম যে খাটটা এরম করে রাখবো, আলমারি ওখানে রাখবো, তাহলে মানে আলমারির ডালাটা খোলা যাবে না। তো আজকে কাজের ফাঁকে তোমাদেরকে এইটুকটাও শেয়ার করতে পারছি, আর নয়তো আলমারি খোলা সেরকম একটা শ্যুট তো করাই হয় না। তো আজকে যে কাপড়গুলো নিয়ে আসলাম এগুলো আলমারিতে রাখবো বলে, তো এই যে দেখো আমি কিন্তু আলমারিটা বেশ খুলতে পেরেছি। একটা ডালা পুরোপুরি খুলে না, ধরো যে একদম সমান সমান না খুলে হয়তো 20% বা 30% খোলা, 30%ও না 20% হয়তো খোলা যায়নি, তো সেটাতে কোনো সমস্যা হবে না, কারণ এক পাশে তো পুরোটাই খোলা যাচ্ছে। আর এই পাশে পিলারটার কারণে আর আলমারি এদিকে আসছে না, আর পিলারের সামনেও রাখা যাচ্ছে না কারণ টিভি রয়েছে, আর টিভির পয়েন্ট এখানেই করা, এখান থেকে অন্য কোথাও রাখাও যাবে না। ভাড়া বাড়িতে অত মানে করাও ঠিক না। প্রথম যখন আমরা ঢুকি তখন উনি নিজের হাতে সব কিছু পয়েন্ট করে দিয়েছিল, যদিও টিভির পয়েন্টটা করে দেয়নি, ওটা আগের থেকেই ছিল, আমাদের আগে যারা ছিল তারা এখানেই টিভি রাখতো। তো ওই জন্য দাদাকে বলেছিলাম থাক, নতুন করে আরেকটা ওয়াল আর ফুটো করতে হবে না, এখানে টিভিটা রাখা যাবে। একটু কাজ করতেই এমন ঘেমেছি, তো আর ইচ্ছে করে না, মানে বসে থাকতেও ইচ্ছে করে না, রেস্ট নিতেও ইচ্ছে করে না, এমন একটা পরিস্থিতি। আর এত ঘামের কারণেই শরীর এমন মারাত্মক দুর্বল হয়ে যাচ্ছে। কালকে লাইভে গিয়ে 2-3 বার ব্রেক নিতে হলো আমাকে লাইভ থেকে। তো কোনো জিনিস এরকম লাইভ তো আর গল্প করতে যাওয়া হয় না, প্রোডাক্ট দেখাতে। এবার প্রোডাক্ট দেখাতে যদি গিয়ে আমি 14 বার করে এরকম রেস্ট নিই, আমার নিজের কাছেও খারাপ লাগছিল, আর যারা ধরো জিনিসপত্র নেবে তাদেরও তো বিরক্ত লাগবে না যে বারবার করা। কারণ যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় সবাই যে আমাদের সাবস্ক্রাইবার সেটা কিন্তু না, অনেকেই আছে নতুন, মানে আমার ভিডিও দেখেই না কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয়, তো এই আর কি। তো এই ঘামটা নিশ্চয়ই আমার মনে হয় এত পাওয়ারফুল ওষুধের কারণেই হচ্ছে, বহুদিন যাবৎ খাচ্ছি না এই জন্য। আর ও বলছিল যে এইবারও যদি রিপোর্ট এরকম উল্টোপাল্টা আসে তাহলে কি মানে ট্রিটমেন্ট কি চালিয়ে যাব না কি করব, মানে আমরা যেন সাহস পাচ্ছি না। আর আমার এমন শরীরের পরিস্থিতির জন্য সব বলছিল, আর আমার তো মাঝে মাঝে মন ভেঙে যায় যে বাদ দাও এগুলো সব বাদ দাও। এই দেখো আরেকজন, হ্যাঁ মানে এই ওষুধ ছাড়া তাৎক্ষণিক কোনো কি ট্রিটমেন্ট আছে কিনা, তাৎক্ষণিক ট্রিটমেন্ট থাকলেও এটা খারাপ হবে, বুঝছো না? যেটা ওষুধের মাধ্যমে প্রাকৃতিকভাবে হবে, সেটা হঠাৎ করে ইনজেকশন বা অন্য কিছুর মাধ্যমে যদি হয় তাহলে নিশ্চয়ই এটা ভালো হবে না। না আমরা একটু বেশি চিন্তা করে ফেলছি, ডাক্তাররা ভালো বলবে। তো যাই হোক, চিকিৎসা অনেক কিছুই আছে, অনেক পদ্ধতি। আমার তো ওষুধ চলছে বর্তমানে, এমনও আছে অনেককে ইনজেকশন দেয়, হ্যাঁ রেগুলার বা মাসে 2-3টা করে ইনজেকশন, বুঝছো, এমন অনেকেই আছে। ওটাই বলছিলাম। দেখো ওর খেলনাটাকে এখানে তুলে রেখে গেছে, মানে আমাদের বালিশ এমন সাজানো থাকবে আর ওর খেলনা থাকবে না, ওর খেলনাও এনে বালিশের উপর রেখে গেছে। দেখো নৌকার এই যে দেখো শিপের মাথা নেই, নৌকার মাথা নেই, দেখো খেয়ে ফেলেছে। এবার জানলা দিকে দেখছে, খেয়ে ফেলেছে না, এটা কামড়ে টামড়ে নষ্ট করে ছিঁড়েছে আর কি।
চলো, কাপড়গুলো ভিজানোর অনেকক্ষণ হয়ে গেছে, এখন ধুয়ে মেলে দিয়ে গিয়ে ছাদে। তোমাকে বিচার দিচ্ছে কোনো কিছু একটা? মুখের বলে গন্ধ। একটা কোনো জিনিস যদি শুরু করো তারপরে অনেক বাধা আসে, তো সেই বাধাগুলো কেউ সৃষ্টিও করে, আবার নিজের থেকেও হয়ে যায়। মানে বাধা বলতে এই যে দেখো আমি যে ট্রিটমেন্ট শুরু করেছি, হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, সবার কন্ডিশন সমান থাকে না, আর আইভিএফ শুরু করতেই শেষ হয় না। আইভিএফটা অনেক সময় সাপেক্ষ, অনেক ব্যয় সাপেক্ষ সবাই বলে, তো সেটা আমাদের ক্ষেত্রেও হচ্ছে। প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, প্রচুর, মানে যেগুলো ধারণার বাইরে, ভাবিনি এত টাকা খরচ হবে। কিন্তু মানুষ যে এমনি বলে না যে একটা আইভিএফ করতে 10 থেকে 12 লাখ টাকা লাগে, সব মিলিয়ে বলে যে ভাড়া বাড়িতে থাকা, ওষুধপত্রের খরচ, ডাক্তার দেখানোর ভিজিট, টেস্টের রিপোর্টের টাকা, সব কিছু মিলিয়ে এতগুলো টাকা বছর শেষে হিসাব করলে দেখা যায়। তার উপরে আবার কারো টাইম বেশি লাগে, কারো উপরে আবার টাইম কম লাগে, তো আমার কিন্তু টাইমটা একটু বেশিই লাগছে মনে হচ্ছে। তো যাই হোক, মাঝে মাঝে মনটা ভেঙে যাচ্ছে যে বাদ দিই, মাঝখান থেকে ব্রেক নিয়ে নিই, আর করব না, আর আমি পারবো না হয়তো। কিন্তু তারপরেও এগুলো করেও মানে তো পরে আর মন মানে না যে জীবনটা কিসের জন্য। ধরো ইনকাম করছি, এত কষ্ট করছি, কার জন্য, কিসের জন্য? যদি একটা ফিউচার না থাকলো, হ্যাঁ বাচ্চাটাই সব না, কিন্তু আমি চাইলে তো হবে না, তাই না? একটা মেয়ের ইচ্ছেতে বা একটা পুরুষের ইচ্ছেতে সব কিছু হয় না। তো এখানে আমার সমস্যা। এবার আমার ইচ্ছেতে যে সবাই হাঁ মিলাবে, এটা আমার নিজের কাছেই খারাপ লাগবে যে আমি সবার উপরে আমার ইচ্ছেটা বর্তিয়ে দিলাম। আমি সবসময় চাই যে এমন একটা কিছু সিদ্ধান্ত নেব যেটা সবাই মিলে নেব এবং সবার সুবিধা হবে। এমন কিছু সিদ্ধান্ত নেব না যেটা অন্য আরও দুজনের অসুবিধা হচ্ছে, অন্য আরও কোনো মানে কারোর না আছে, সেটাও আমি জোরে হাঁ করে করে ফেলবো। সেটা কিন্তু আমি কোনোদিনই করতে পারি না। আমার কাছে সবার আগে পরিবার, পরিবারের আর দুজন মানুষ কী চাইছে, সবচেয়ে বড় কথা আমি কল্লোলের কথার ভীষণ দাম দিই। ও কী চাইছে, ওর প্রত্যেকটা কথা আজকে যদি আমি সম্পূর্ণটা তোমাদের সাথে তুলে ধরতে পারতাম। আমি যে কোনো কিছু করি না কেন, প্রত্যেকটা জিনিস ওকে জিজ্ঞেস করে ওর মতামত নিয়ে তারপরে করি, কারণ তাতে করে কি হয়, আর যাই হোক পরিবারের সুখটা কিন্তু বিনষ্ট হয় না। দেখো ডাকতেও লাগে নাই, জানি কাপড় নিয়ে যাবো ছাদে, এখানে এসে হাজির। দেখতেছো ছাদেই তো যাবে কাপড় নিয়ে, ওই দেখো। চলো, ক্লিপ লিঙ্ক নেওয়া লাগবে তো, কাগজ গুটুনের জন্য। হ্যাঁ নাও। আমি একটা জিনিস পরে আসতেছি, যাও। হাঁপাচ্ছি আমি পুরো। ঘুটুনের সরঞ্জাম নিচ্ছ? কাগজ দিয়ে কি করবে? ঘুটুনেরই তো সরঞ্জাম। কাগজ তো তোমার নাইটির মধ্যে থাকে, শক্ত কাগজগুলো সব ফেলে দেওয়া হয় না। দেখো দেখো আমাদের আগেই রওনা দিয়েছে। দেখি চল। দেখো ছাদে কি সুন্দর রোদ, কার কার কাপড়ও ফেলে দিয়েছে নিচে। ওকে বললাম শুকনো কাপড়গুলো, হ্যাঁ শুকায়নি ভালো করে। ও ঠিক আছে থাক তাহলে, হ্যাঁ আমি এদিকে মেলে দিই। ওকে বললাম নাইটিটা তুলে রাখতে, কার যেন জানি না, ক্লিপ আছে ওটা ক্লিপ দিয়ে মারিয়ে রাখো, যারই হোক। ধোয়া কাপড় এমন করে পড়ে গেলে কেমন মেজাজ খারাপ হয়। আসলে হাওয়া না খুব বেশি, প্রকৃতি তো আর আমাদের কথা শুনবে না, আমাদের মেজাজও দেখবে না। কল্লোল আবার টি শার্টও ঠিক করে রাখতেছে, কার যে এখন টি শার্ট। আর একজনের কাজ এসেই ওই মুরগিগুলো এখন আছে না, ওগুলার পিছনে লাগে। দেখি কি করে ও, কবুতর না মুরগি? হ্যাঁ আমারও এমন আছে করি, তুমি দেখো নাই? তাহলে এমনই করি আসছে তো আমারও। হ্যাঁ এটা তো যে এদিকে সূর্য ওঠে আর এদিকে রোদটা লাগে ডাইরেক্ট, ভালো। এখানে দেখো কতগুলো পায়রা পুষে এরা। আমি এদিকে এই কাজগুলো করতে করতে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছিল। তো মাছ নামিয়েছে দেখলাম, আর আলু কেটেছিল, তো আলু দিয়ে করবে মাছের ঝোল, আর তার সাথে বেগুন কাটছে দেখলাম, বেগুন ভাজবে।
তো এই আজকে আমাদের দুপুরে রান্না। আর তার সাথে ডিম সেদ্ধ দেবে প্রেশার কুকারে, সেটা তো আর কোনো কিছু আলাদা করে তৈরি করতে হবে না। 3 জনের জন্য 3টা ডিম সেদ্ধ আর ঘুটুনের জন্য চিকেন। সেটা যে কোনো সময় আমিও বসাতে পারি, মাও বসাতে পারে, ওরটা পরে হলেও কোনো সমস্যা নেই, কারণ ও আমাদের সাথেই খায়। আর ওর চিকেন হতে আর কতক্ষণ লাগে, শুধু হলুদ দিয়ে মাংসটা বসিয়ে দিলেই 4-5টা সিটি দিলে ওর মাংস হয়ে যায়। তো যাই হোক, এদিকে কাপড়গুলো মেলতে মেলতে আমি মানে এমন কিছু ভাবছিলাম যে কাপড়গুলো না উড়িয়ে ফেলে দেয়, এত কষ্ট করে কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম। ভীষণ কষ্ট হয় কাপড় ধোয়া, কারণ সবচেয়ে মানে বড় দুটো জিনিস আমি ভয় পেতাম এক সময়। এক হচ্ছে কাপড় ধোয়া আর এক হচ্ছে বাসন মাজা। এই দুটো জিনিস আমি খুব ভয় পেতাম, মানে এত সংসারের কাজের মধ্যে এই দুটো জিনিস ভয় পেতাম। বিয়ের আগের কথা বলছি, বিয়ের পরে তো করতেই হবে। তো এই দুটো জিনিস করতে ভয় পেতাম জন্যই ভাবছি যে কাপড়গুলো না ফেলে দেয়। যে হাওয়া, আমার তো ভয় লাগে যে তোমার শাড়ি না পড়ে যায়। হ্যাঁ, গিট দিয়ে রাখো একটার থেকে একটা, তাহলে পড়বে না। তাও যদি পড়ে যায়? পড়বে না। এর কেমন করে গিট দিচ্ছি এবার? দেওয়া না একটার থেকে একটা, মানে ধরুন পড়ে না যায়। শুরু হলো। অনেকদিন পর কিন্তু এত সুন্দর রোদ উঠেছে আবার, তাই না? কি ঝলমল করছে ছাদের, মানে চোখে জল চলে আসছে, বাপরে বাপ, মানে হাওয়াতে আর রোদের আলোতে। চলো ঘরে যাব, সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছি, জানি না উড়ে পড়ে যাবে নাকি। সবগুলোতে তো ভালো করে ক্লিপ লাগিয়ে দিয়ে গেলাম। আর এখন গিয়ে স্নানটা করে নিই, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। স্নান করে আসলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে মনে হয়। তো এদিকে জল জগে নেই, বোতলে ছিল, বোতল থেকে জল খেয়ে নিলাম, তারপরে খাওয়ার আগে আগে জগে ভরে নেব। ঘরে কি সুন্দর রোদ এসেছে দেখুন। স্নান করে এসেছি আর ঘামছি। তো মা শুয়ে আছে, রান্না তো মাই করেছে আজকে, আর ও গেছে স্নান করতে, আসলে পরে খাবো। খিদেও পাচ্ছে না জানো, কোনো দিন এরকম হয় যে খুব খিদে পায়, কোনো দিন আছে যে খিদেই পায় না। অনেকদিন পর আজকে এত সুন্দর রোদ উঠাতে সবকিছু একদম পুরো মনে হচ্ছে যেন রোদে টেনে শুকিয়ে নিই। আমি না ঝাড়ুটা এখানে রোদে দিয়েছিলাম, ওই দেখো ঘরটা ঝাড়ু দিয়ে এখানে রোদে দিয়েছিলাম, কারণ কি ঝাড়ুটার আগাটা একটু ভেজা ভেজা, হয়তো জলের মধ্যে লেগেছিল ওই কারণে ঝাড়ু দিতে নিয়ে। তো তারপরে এইখানে রোদের মধ্যে দিয়েছি, আলগা করে নিয়ে দিয়েছি যেন এইখানে আবার উপরে টুপরে না লাগে। কি করবো, এছাড়া আর জায়গা নেই, যেতে গেলে ওই একদম ছাদে যেতে হবে এটা নিয়ে। তাই নিজের যত্ন নেওয়া আগের মতো আর করি না, একদমই ভুলে গেছি, কারণ শরীর ঠিক না থাকলে দেখবে তোমার কোনো কিছুই করতে ইচ্ছে করবে না। তো আজকে চুপচাপ বসে আছে, মা শুয়ে আছে, ও গেছে স্নান করতে, তাই ভাবলাম একটু লোশন দিয়ে দিই হাতে পায়ে। ও স্নান করে এসে জব করবে, তারপরে সবাই মিলে খাবো। আর ঘরের মধ্যে এত রোদ ঢুকেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর ও স্নান করে আস্তে আস্তে আমি এই পাশে আসন টাসন পাচ্ছিলাম, ও আস্তে আস্তে এদিকে আমি খাবার টাবার রেডি করতে থাকবো, তার মধ্যে আসনটা পাততে পারতে ও দেখো স্নান করে চলে এসেছে, মানে স্নান করে চলে এসছে বলতে জব করে চলে এসছে আর কি। আর এদিকে জলের ট্যাঙ্কিটা যে একটু আগে দিয়ে গেল, ওটার মুখটা আমরা মানে খুলতে পারি না, ওই খুলে দেয়। আর এই যে মা জগে জল ভরছে, আমি এদিকে প্লেটগুলো ধুয়ে রেডি করে নিচ্ছি। আর আজকে একটা পার্সেল সকাল সকাল আসলো, তো এটা যদিও ব্র্যান্ড প্রমোশনের, তো তোমাদেরকে দেখাবো যে কি জিনিস এসছে। ভীষণ সুন্দর, আমিও যদিও খুলিনি, কিন্তু আমি জানি যে কি আসবে, কিন্তু খুলিনি। মানে খোলার যে একটা সময়, যে একটা টাইম নিয়ে আমি খুলবো, সেই সময়টা যেন পাচ্ছি না, কারণ এদিকে এই কাজ করছি তো ওইদিকে ওই কাজ করছি, সব কিছু মিলিয়ে পুরো এত ব্যস্ততায় কেটে গেল যে দেখতে দেখতে পুরো দুপুর হয়ে গেছে। এখন খাওয়ার সময়, খেয়ে দিয়ে আবার ওষুধের ব্যাপার থাকে, ওই সব কিছু মিলিয়েই আর কি খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগে বা যে কোনো সময় ওই প্রোডাক্টটা খুলে দেখতে হবে আর কি। সব ঠিকঠাক না থাকলে তো আবার রিটার্ন দিতে হবে, ঠিকঠাক না হলে রিটার্ন দিতে হয়। যেহেতু জিনিসটা এরকমই একটা কিছু পাঠিয়েছে, তোমাদের দেখাবো পরে। তো দেখো আজকে মা রান্না করেছে এই যে বেগুন ভাজা, আর হচ্ছে এখানে তরকারি, এই যে ওয়াও কি সুন্দর একটা কালার এসছে, আর তেল ভেসে আছে উপরে, মানে বোঝাই যাচ্ছে যে ভালো হবে খেতে। মাছের মাথা, মাছের পিস, লেজ সব কিছু দিয়ে বানিয়েছে। রে ভাত খাবি না? তোমাকে ভাত দিচ্ছে মিকি, মিকির জন্য মাংস, এই যে ও এদিকে রেডি করছে। এই যে মিকির জন্য চিকেন হয়েছে, মিকি চিকেন দিয়ে খাবে। ওয়াও, ওর জন্য হলুদ দিয়ে সেদ্ধ করা হয় চিকেন। বাহ, গুড গার্ল। দেখি আমরা একটু খাচ্ছে। তো এই যে দেখো বেগুন ভাজা সবাইকে একটা একটা করে দিয়ে দিই, তাহলে রাতের জন্য একটা একটা করে থাকবে, কারণ হচ্ছে এখন তো ডিম সিদ্ধও খাওয়া হবে,
তো ওই জন্য রাতে আবার একটা করে খাওয়াবে, ওই জন্য আর কি রেখে দিচ্ছি একটা একটা। আর হচ্ছে 3 জনের জন্য 3টে ডিম সিদ্ধ। ও খোসা ছাড়াচ্ছে। বসো বসো। কতবার যে আমাকে শোনাচ্ছে তোমার তো লবণ তেল লাগবে, তো যে লবণ দিল এই তেলের মধ্যে, এখানে না, এখানে 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 দেবো, এখানে দাও। পরিবারের 5টা মানুষ 5 রকমই থাকবে, আমাদের যেমন 5টা আঙ্গুল সমান থাকে না, তারপরেও সবাই মিলে দিন শেষে এরকম করে গল্প করে খাওয়ার মজাই আলাদা। যাদের ঘরে এরকম শ্বশুর শাশুড়ি বাবা মা রয়েছে তারা একমাত্র জানে যে দিন শেষে পরিবারের সঙ্গে ভাত খেতে বসা, চা খাওয়া, এগুলো যে কতটা আনন্দের ব্যাপার সে আর কি বলি। তা যাই হোক, সবাই মিলে এরকম করে গল্প করে করে খেয়ে নিচ্ছি। তারপরে আবার যাব ছাদে, এতগুলো কাপড় মেলে দিয়ে আসলাম, সেগুলোকে আনতে হবে। আর এদিকে যে মার খেতে খেতে দেরি, তা আমি ভাবলাম এদিকে বাসনগুলো আমি ধুয়ে নিই, কারণ এগুলো ধুয়ে তারপর ওষুধ খাবো। এদিকে আমার তো মানে সময় মতো আমি ওষুধও খেতে পারি না, একটা যে ফিক্সড সময় যেটা দুপুরবেলা প্রত্যেক দিন এই সময় ভাত খেয়ে ওষুধ খাবো সেটা হয় না। কোনো দিন 4টা, কোনো দিন 3টা, কোনো দিন 2টো, এরকম হয়ে যাচ্ছে। আর কালকে এবং আজকে দুদিনই ভিডিওতে একটা কমেন্ট এসছে যে আমরা বাইকটা বিক্রি করে দিয়েছি নাকি, আমাদের টাকার দরকার, তাই হয়তো বাইকটা বিক্রি করে দিয়েছি, কারণ বাইকটা দেখতে পাচ্ছে না। তো সেটার উত্তর একটু পরেই দিচ্ছি। খেয়ে এসেই ওর কাজে লেগে গেছে, কালকে করেনি। কালকে আমার শরীর এত খারাপ ছিল, ও মানে বেশি একটা ইয়ে করেনি। হ্যাঁ, এখন তো আমাদের এই যে সকালবেলা তো দিতে হয় না ওই জন্য, আর নয়তো রাতেই করে রাখতো, সকালবেলা দিতে হতো। এখন তো যে লিঙ্ক না থাকার কারণে এখন সন্ধ্যার সময় করে দেয়। কিরে তুই কী করিস ওখানে বাচ্চা? রে বাচ্চা, কিরে বাচ্চা, পাত্তায় দেয় না, দেখো শানু আমাকে পাত্তায় দিচ্ছে না। কিরে, লোকে কাশছে, তোর ওখানে গিয়ে দেখতে হবে মিকি? হ্যাঁ, বিড়াল খুঁজে ও। কাপড় নিতে আসলাম এদিকে। মিকি সরো, মিকিকে নিয়ে এসছি। ছাদে যাব, ও তো যাবেই, ওকে না নিয়ে গেলেই ওর মন খারাপ। দেখো অনেকেই ভাবে যে আমরা কি বাইকটা বিক্রি করে দিয়েছি। এই যে বাইক, আমাদের বাইক বিক্রি করিনি, কারণ এর আগে কথা হয়েছিল তো যে ট্রিটমেন্টের কারণে হয়তো বাইকটা বিক্রি করতে হবে, কারণ প্রচুর টাকা না। তো অনেকেই তো হয় এরকম যে টাকা পয়সার ইয়ে থাকলে নিজেদের সম্পত্তি যেগুলো এগুলো বিক্রি করে, সোনা, জমি, বাড়ি, গাড়ি যা থাকে সব নিজেদের। তো যাই হোক, ভগবান যেন সেই দিনটা কোনোদিনও আমাদের জন্য না আনে, কারণ এটা খুব শখের গাড়ি ওর। আর এই যে গাড়িটা এখানেই থাকে, কারণ বেশি বের করা হয় নাকি, এই কদিন যাবৎ কত বৃষ্টি, আর বাইক দিয়ে সেরকম তো কোথাও তো যাওয়া হচ্ছে না যে বাইক নিয়ে যাওয়ার মতো, ভীষণ হাওয়া বাইরে। চলো ছাদে যাই, কাপড়গুলো নিয়ে ছাদে যাব। কতগুলো টগর ফুটেছে। চলো চলো, আজকের মতো এখানেই টাটা। কাপড়গুলো নিয়ে আসি ছাদের থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।